সুপ্রিয় দর্শক সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি TVN24 টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আলোচনা অনুষ্ঠান টিভেন ওয়েলনেস। অনুষ্ঠানটি বরাবরের মতোই সরাসরি সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্কে TVN24 টেলিভিশন থেকে এবং আপনাদের সাথে আমি আছি ডক্টর হাফসা ইমাম। আজকের অনুষ্ঠানে আমরা অত্যন্ত কমন একটি সিচুয়েশনে আলোচনা করব, যেটি হচ্ছে কিনা ভমিটিং। এই সামারের সময় আসলে খুব কমনলি অনেকেরই এ ধরনের সিমটম এক্সপেরিয়েন্স করতে হয়। খুব কমন সিচুয়েশনে দেখা যায় যে ফুড পয়জনিং থেকে হচ্ছে। অনেকের অনেক সামারে অনেক বেশি ট্রাভেল করা হয়, মোশন সিকনেস থাকে, এবং আরো অনেক নানা ধরনের কমন সিচুয়েশন থেকে ভমিটিং আসলে আমরা এক্সপেরিয়েন্স করে থাকি, কিন্তু অনেক সিরিয়াস কারণেও কিন্তু ভমিটিং হতে পারে। আমাদের আজকের আলোচনার উদ্দেশ্য এই জিনিসগুলো, ইনফরমেশন গুলো খুব বিস্তারিতভাবে জেনে নেওয়া, খুব কমন এই সিমটম সম্পর্কে, যেন আমাদের কারো যদি আসলে কোনো সিরিয়াস ইস্যুস হয়ে থাকে সেটি যেন আমাদের সতর্কতার অভাবে কোনোভাবেই অ্যাটেনশন মিস করা অথবা নেগলিজেন্সির কোনো সিচুয়েশন যেন না হয়। এই বিষয় এবং গ্যাস্ট্রোএন্টারোলজি রিলেটেড যে কোনো প্রশ্নের জন্য আমাদেরকে সরাসরি ডায়াল করুন 646-307-928 এই নাম্বারটি। আমাদের সাথে আজকে সরাসরি সংযুক্ত আছেন আমাদের সকলের প্রিয় অতি পরিচিত মুখ ডক্টর বাশার আতিকুজ্জামান, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট। ডক্টর বাশার আতিকুজ্জামান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায় এবং আবারও অসম্ভব ধন্যবাদ আপনার ব্যস্ত সময় আমাদের সাথে সংযুক্ত হবার জন্য। অনেক ধন্যবাদ এবং টিভিএন টেলিভিশন এবং ডক্টর যারা সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ। ডক্টর জামান, আমরা আসলে আজকে একটি খুব কমন একটি সিমটম নিয়ে আলোচনা করবার সিদ্ধান্ত নিয়েছি, যদিও এটি খুবই কমন এবং আমরা সকলে মনে করে থাকি যে আসলে ভমিটিং বা ডায়রিয়া এ ধরনের সিচুয়েশন হলে হয়তোবা একটু বেশি বেশি পানি খাওয়া বা ইলেকট্রোলাইট জাতীয় ড্রিঙ্কস খাওয়া এটা যথেষ্ট। এবং অনেক সময় দেখা যায় আমরা আসলে ব্যাপারটাকে কোনো গুরুত্বই দেই না, এবং এই ধরনের অবস্থা থেকে কিন্তু কখনো কখনো খুব ভয়াবহ সিচুয়েশন হয়ে যেতে পারে, আবার কখনো কখনো খুব সিভিয়ার কোন আন্ডারলাইং সিচুয়েশন থেকে যায় আমাদের অজান্তে, এবং নেগলিজেন্সি থেকে হয়তোবা এতই দেরি হয়ে যায় হয়তোবা সেখান থেকে তখন আফসোস করা ছাড়া আর কিছুই থাকে না। আপনি দীর্ঘদিন ধরে একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট হিসাবে আপনি প্র্যাকটিস করছেন যুক্তরাষ্ট্রে। আপনার অভিজ্ঞতার আলোকেই আজকে আলোচনা শুরু করতে চাচ্ছি যে আসলে এই সিমটমটি সম্পর্কে প্রথমেই আপনি খুব বেসিক লেভেলে যদি বলি কি ইনফরমেশন গুলো আমাদের দর্শকদের সাথে শেয়ার করতে চান। অনেক ধন্যবাদ। বমি হওয়া বা ভমিটিং এটা একটা খুব খুব কমন, একটা খুব সাধারণ একটা উপসর্গ, প্রায় হয়। যে কোনো হাউস হোল্ডে কারো না কারো কোনো কারণে যে কোনো সময় বমি হতে পারে। অনেকের বমি ভাব হয়, অনেকের হয়ে যায়। বমি একটা খুব সহজ এবং সাধারণ উপসর্গ, কিন্তু অনেক সময় এই বমি হওয়াটা কোনো জটিল একটা রোগের খুব একটা কমন উপসর্গ হতে পারে, এবং সেজন্য জানা উচিত যে বমি কেন হয়। বমি বা ভমিটিং হবার একটা প্রধান কারণ হলো যে আপনার পেটের ভিতরে যে সমস্ত খাবার রয়েছে বা ফুড কন্টেন্ট রয়েছে বা লিকুইড রয়েছে, সেটি যদি কোনো কারণে পেট থেকে খাদ্যনালীর মাধ্যমে বের হয়ে আসে। এখন এটা বের হতে গেলে অনেকগুলো জিনিস। একটা হলো যে আমাদের শরীরের, আমাদের ব্রেনে ভমিটিং সেন্টার বলে একটা সেন্টার আছে, যেটা আমাদের বমি উদ্রেক করে বা ইনিশিয়েট করে। তো সেটা যদি কোনো কারণে আমাদের ভমিটিং সেন্টারকে স্টিমুলেট করে, তখন রিফ্লাক্সের মাধ্যমে আমাদের স্টোমাক বা পাকস্থলী সংকুচিত হয় এবং খাদ্যনালীর এবং পাকস্থলীর মাঝখানে যে ভালভটা আছে সেটা খুলে যায় এবং পেটের মাসলগুলো খুব শক্তভাবে কন্ট্রাক্ট করে, এবং কন্ট্রাক্ট করার সাথে সাথে খাবারগুলো খাদ্যনালী দিয়ে বেরিয়ে আসে। এটা হলো বমি হওয়া। বমি কিন্তু কোনো রোগ না। বমি বলতে পারেন যে আমাদের শরীরের একটা ফিজিওলজিক্যাল রিয়াকশন কিংবা একটা প্যাথোলজিক্যাল বা কোনো রোগগত রিয়াকশন, এবং সেজন্য খুব দরকার যে কেন বমি হচ্ছে। এখন এই গরমকালে বিশেষ করে সারা পৃথিবীতে জুড়ে চলছে এখন খুব লু হাওয়া। অনেকের বাইরে যাচ্ছেন, প্রচন্ড গরম, কিছুক্ষণ গরম থাকার পরেই দেখা যাচ্ছে বমি বমি ভাব হচ্ছে। অনেকে বমি করে দিচ্ছেন এবং বমি বমি ভাব নিয়ে ঘরে ফিরছেন।
এবং এর একটা অন্যতম প্রধান কারণ কিন্তু হিট স্ট্রোক বা গরমের কারণে হচ্ছে। গরমের কারণে শরীর রিয়াক্ট করছে। সো এটা এক ধরনের বমির উপসর্গ, এবং এটা অবশ্যই একটা ইম্পর্টেন্ট উপসর্গ বোঝার জন্য যে আপনার হিট স্ট্রোক হচ্ছে। সো বমি হবার পেছনে যে কারণটা আছে সেটা আমাদেরকে বুঝতে হবে। যেমন ধরেন একজন যুবতী মেয়ে, সে সাডেনলি প্রেগনেন্ট হয়ে গেছে বা প্রেগনেন্ট হয়েছে, হওয়ার পরে তারও কিন্তু প্রেগনেন্সি শুরুতে বমি হতে পারে, এবং তার কারণ হলো প্রেগনেন্সি। কেন হচ্ছে? প্রেগনেন্সি, কেউ প্রেগনেন্ট হয়ে গেলে বা গর্ভবতী হয়ে গেলে যে জরায়ু বা ইউটেরাস বড় হচ্ছে, পেটের ভিতরে চাপ তৈরি করছে, হরমোনাল চেঞ্জ হচ্ছে, সেটা ব্রেনের ভমিটিং সেন্টারকে স্টিমুলেট করছে এবং বমি হচ্ছে। সো সেটা একটা ফিজিওলজিক্যাল রিয়াকশন। অনেকের এই গর্ভবতী অবস্থার প্রথম 3 মাসে এরকম প্রেগনেন্সিতে বমি হয়। তো এটা একটা ফিজিওলজিক্যাল রিয়াকশন। আবার অনেকে, যেমন ধরেন বাইরে খেতে গেছেন, খাবারের মধ্যে কোনো ব্যাকটেরিয়া ছিল বা ভাইরাস ছিল, কিংবা কোনো ব্যাকটেরিয়াল টক্সিন ছিল, কিংবা এমন কোনো খাবার খেয়েছেন যেটা আপনার পেট সহ্য করতে পারে না, আপনার সেই খাবারে অ্যালার্জি আছে। যেমন আপনি সি ফুড খেয়েছেন যেটা আপনি সচরাচর খান না, কিংবা খুব ঝাল ছিল আপনি সচরাচর খান না, পেটে যাওয়ার সাথে সাথে পেট মোচড় দিল, বললো যে আমাকে আমার পেট মোচড় দিল, তার মানে পেটে কন্ট্রাকশন হলো এবং খাবারটা বেরিয়ে আসলো। তো সেটা হলো ফুড রিলেটেড প্রবলেম, যেটাতে আপনার পাকস্থলী এটা রাখতে পারলো না। আবার কিছু কিছু মানুষ হঠাৎ করে তার স্টোমাকে একটা গ্রোথ হয়ে গেল, ধরেন পাকস্থলীতে একটা ক্যান্সার হয়ে গেল, এবং পাকস্থলীর যে নাড়ি, সে নাড়িটা কোনো কারণে পার্শিয়ালি বন্ধ হয়ে গেল, তখন কিন্তু ফুড ওখানে অনেকক্ষণ পড়ে থাকে, এবং পড়ে থাকার কারণে তখন কি হয়, পেট ফুলে যায়, ফেপে যায়, এবং সেই খাবারগুলো বমির মাধ্যমে বের করে দেয়। এটা কিন্তু আবার একটা মারাত্মক উপসর্গ। সো সেটার কারণে হতে পারে। আবার অনেকের দেখা যাচ্ছে যে হঠাৎ করে নতুন একটা ওষুধ শুরু করেছে, তার ব্লাড প্রেশার হয়েছে বা তার ডায়াবেটিস হয়েছে, এবং অনেক ওষুধের সাইড ইফেক্ট থাকে, এবং সেটা খাওয়ার কারণেও দেখা যায় যে কারো প্রবলেম হতে পারে। আবার এইগুলো ছাড়াও, যেমন ধরেন অনেকের স্পেসিফিক কিছু কারণ আছে, যেমন অনেকের ভার্টিগোর মতন আছে, তার মানে কানের একটা সমস্যা আছে, এবং কানের ওই সমস্যার কারণে সাডেন মুভমেন্ট হওয়ার সাথে সাথে তাদের বমি বমি ভাব হয় এবং অনেকে বমি করে দেন। এই যে এটাকে আমরা বলি বিনাইন পজিশনাল ভার্টিগো। তো এই ভার্টিগো হওয়ার কারণে, যেটা আসলে কিছুই না, আমাদের কানের ভিতরে মিডল ইয়ারের, ইনার ইয়ারের একটা সমস্যা, এবং ওই সমস্যাটা আমাদের ভমিটিং সেন্টারকে স্টিমুলেট করার সাথে সাথে এই ভমিটিং বা বমির প্রক্রিয়াটা শুরু হয়ে যায়। সো এটা হলো একটা কমন জিনিস, যে আপনার কোনো একটা কারণ হয়েছে এবং সেই কারণটা আপনার পেটের খাবারকে পেটের ভিতরে থাকতে দিচ্ছে না, বের করে দিচ্ছে, এবং সেই কারণে বমি হচ্ছে। তাই আপনাকে বুঝতে হবে যে বমিটা কিন্তু একটা উপসর্গ। তার মানে কোনো রোগের কারণে বা শরীরের কোনো পরিবর্তনের কারণে কিংবা অবস্থানগত পরিবর্তনের কারণে আপনি পেটের খাবারগুলো বের করে দিলেন বমি করে, আর সেটাই হলো বমি। তো এটা হলো বমির মোদ্দা কথা। তারপরেও এই বমি নিয়ে অনেকগুলো কথা জানা দরকার। আজকে আলোচনার পর্যায়ক্রমে সেগুলো আলাপ করবো, যে বমি হওয়ার সাথে সাথে আর কি কি জিনিস আপনাদের মনে রাখতে হবে। যেমন আমার কাছে সেদিন আমার ক্লিনিকে একটা ইয়াং ছেলে এসেছে, তার বয়স হলো মাত্র 21 বছর, তার বাবা মা নিয়ে এসেছে তাকে। ছেলেটা খুব বমি করে, কোনো কারণ ছাড়াই বমি করে। তো আমি যখন তাকে জিজ্ঞেস করলাম, আমি জানতে পারলাম যে ছেলেটা মারিওয়ানা খাচ্ছে। সে স্মোকিং জয়েন্টে যায়, মারিওয়ানা নিচ্ছে কিছুদিন ধরে, বাবা মা জানেন সেটা, এবং সে কিছুদিন আগে সেটা বন্ধ করে দিয়েছে, কারণ তার ওজন কমা শুরু হচ্ছিল, তার ভমিটিং হচ্ছিল। তো আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে যেটা জানলাম যে তার মারিওয়ানার কারণে একটা সিমটম হয়, এটা কিন্তু খুব কমন, এটাকে আমরা বলি সাইক্লিক ভমিটিং সিনড্রোম, এবং তার সেটা হয়েছে। এবং এই কন্ডিশনটা অনেক সময় ইরিভার্সিবল হয়, মানে সারা যায় না, কিংবা সারতে অনেক প্রলং হয়। তো এরকম চ্যালেঞ্জিং কন্ডিশনও কিন্তু অনেক সময় অনেক সিলি কারণে, যারা সাডেনলি কোনো সাবস্টেন্স অ্যাবিউজ করছেন সে কারণে হতে পারে। আরেকটা কন্ডিশনের কথা বলি, যে যাদের দীর্ঘমেয়াদী ডায়াবেটিস আছে, তাদের কিন্তু আবার পেটের ভিতরে, পাকস্থলীর ভিতরে যে সমস্ত নার্ভ গুলো আছে সেগুলো কাজ করে না।
এবং যে খাবারগুলো পাকস্থলী থেকে ক্ষুদ্রান্তে বা বৃহদান্তে যাওয়ার কথা সেটা ঠিক মতন যাচ্ছে না, এবং না যাওয়ার কারণে খাবারগুলো আমাদের পাকস্থলী বা স্টোমাকে অনেক সময় পড়ে থাকে, এবং যে খাবারটা 90 মিনিটে পার হয়ে যাওয়ার কথা এটা দেখা যাচ্ছে যে 7-8 ঘন্টা পেটে থাকছে, পাকস্থলীতে থাকছে। তখন অটোমেটিক্যালি সেটা ভমিটিং সেন্টারকে স্টিমুলেট করে এবং বমি হিসেবে খাবারটা বের হয়ে যায়, তখন পেশেন্ট ভালো ফিল করে। সো এটাকে আমরা বলি গ্যাস্ট্রোপ্যারাসিস, কিংবা পাকস্থলী যখন নিঃসার হয়ে যায় বা অসাড় হয়ে যায়, কাজ করে না। সো এই জন্য যাদের বারবার বমি হয় তাদের এর কারণটা নির্ণয় করা খুব ইম্পর্টেন্ট। এবং অনেক রোগ আছে, যেমন ধরেন মাইগ্রেন, যেমন ব্রেন টিউমার, যেমন পেপটিক আলসার ডিজিজ, এমন অনেক রোগেরই কিন্তু একটা উপসর্গ হলো বমি। আর সেজন্যই বমিকে সহজভাবে নেওয়া ঠিক না। বমি নিয়ে যদি বেশি বমি হয় অবশ্যই ডাক্তারের সাথে আলোচনা করবা। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. অসংখ্য ধন্যবাদ ডক্টর জামান। আরো অন্যান্য প্রসঙ্গ বা ইনফরমেশনে যাওয়ার আগে আপনার কাছে যেটা এখন জানতে চাইবো, যে আমরা জানি যে অনেক সময় হয়তোবা একজনের একদিনে কয়েকবার বমি হলো অথবা অনেক বমি হলো একবারেই, এবং দেখা যায় যে তারপরে সে হয়তোবা কোনো পিকনিকে গিয়েছে অথবা বাইরে ট্রাভেল করছে অথবা অন্য কোনো সিচুয়েশন নিয়ে ওভারওয়েলম আছে, বিজি আছে, কোনো স্ট্রেসফুল সিচুয়েশন আছে, এবং দেখা গেল যে ওই ঘটনার পরে যে নিজের একটা বেসিক টেক কেয়ার করা সেটা হয়তোবা উনি করলেন না। তো সেই ক্ষেত্রে জানতে চাইবো যে খুব কমন, কিন্তু তারপরেও আবার দর্শকদের সাথে শেয়ার করবার জন্য, যে খুব কমনলি যেটা হয় অনেক সময় পেশেন্টের ডিহাইড্রেশন হয়ে যায় এবং সেখান থেকে খুব সিরিয়াস সিচুয়েশন হয়ে যায়। তো আসলে একজন রোগী বমি হওয়ার পরে উনি কি করে সেই ডিহাইড্রেশন হওয়াকে প্রিভেন্ট করতে পারেন, অথবা ডিহাইড্রেশন হয়েছে কিনা সেটা কি করে বুঝতে পারেন এবং যথোপযুক্ত পদক্ষেপ নিতে পারেন? বমি যখন হয়, বমি হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের শরীর থেকে লিকুইড জাতীয় অনেক কিছু বের হয়ে যায়, এবং পেট থেকে বিশেষ করে আমাদের স্টোমাকে যে অ্যাসিডটা হয় সে অ্যাসিডটাও বেরিয়ে যায়। এবং কয়েকবার যদি একটা কেউ বমি করে তখন তার শরীর থেকে অনেক জলীয় অংশ বেরিয়ে যাচ্ছে এবং তার সাথে অনেক ইলেকট্রোলাইট বেরিয়ে যাচ্ছে। তখন দুটো জিনিস হয়, একটা হলো যে ডিহাইড্রেশন হয় বা শরীরে পানি শূন্যতা দেখা দেয়, আর একটা হলো যে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়, বা আমাদের শরীরের ভিতরে যে ইলেকট্রোলাইট আছে সেগুলো মধ্যে একটা ভারসাম্য নষ্ট হয়ে যায় এবং মানুষ খুব দুর্বল বোধ করে, খুব উইক হয়ে যায়, অনেক সময় মাসল টুইচিং হয়, স্প্যাজম হয়। তো যাদের হঠাৎ করে ভমিটিং শুরু হলো, সেটা ফুড পয়জনিং এর জন্যই বলেন, কিংবা বাইরে গেছে হিট স্ট্রোক হয়েছে সে কারণে হয়েছে, বা কিছু খেয়েছেন সহ্য করতে পারেননি, যদি সাবসিকুয়েন্টলি কিছু বমি হয়, প্রথম যেটা দরকার সেটা হলো একজনের সাথে কথা বলা, এবং সেটা যদি একটা মিনাইন কারণ হয় সেক্ষেত্রে রিহাইড্রেশন বা পানি শূন্যতা যাতে রিভার্স করা যায় সেটা একটা ইম্পর্টেন্ট। কিন্তু বমি যাদের হয় তাদেরকে যা খাওয়াবেন তাই তো তারা বমি করার একটা একটা ব্যাপার থাকে। কিভাবে ওই সময় কিন্তু তাদেরকে নিকটস্থ কোনো আর্জেন্ট কেয়ার সেন্টার কিংবা হাসপাতালে যেতে হবে, কারণ তখন তাদের এই পানি শূন্যতা কিংবা ইলেকট্রোলাইট যে ইমব্যালেন্সটা হচ্ছে সেটা প্রতিরোধ করার জন্য তাদেরকে ভেনের মাধ্যমে বা ইন্ট্রাভিনাসলি ইলেকট্রোলাইট এবং ফ্লুইড দিতে হবে। তো ওটা একটা ইম্পর্টেন্ট যে আপনি হঠাৎ করে বমি করা শুরু করেছেন এবং আপনি নিজেকে খুব দুর্বল মনে করছেন, আপনি নিজেকে মনে করছেন যে আপনি যে কোনো মুহূর্তে ফিট হয়ে পড়ে যেতে পারেন, বা আপনার মাসল টুইচিং শুরু হয়ে গেল, আপনার হার্ট খুব র্যাপিডলি মুভ করছে, এরকম সিচুয়েশনে কিন্তু অবশ্যই আপনার নিকটস্থ হেলথ কেয়ার সেন্টারে চলে যাবেন কিংবা আপনার ডাক্তারকে ফোন করে জানাবেন। সো জাস্ট একবার ভমিটিং হয়েছে তেমন কোনো অসুবিধা হয়নি, হয়তো একটা কোনো সিচুয়েশনাল কারণ হয়েছে, কিন্তু যখন বারবার হবে আর যখন এই সিমটম গুলো ডেভেলপ করবে এটাকে কিন্তু আপনাকে সাথে সাথে সিরিয়াসলি নিতে হবে। অসংখ্য ধন্যবাদ। আরো একটু খুব কমন সিচুয়েশন সম্পর্কে এখন জানতে চাইবো, যেটাকে আমরা মেডিকেল টার্মে বলে থাকি গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল রিফ্লেক্স ডিজিজ।
গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজ। তো সেখানে দেখা যায় যে আমরা কমন সিচুয়েশন মানুষ বলে থাকে যে আমার অ্যাসিডিটির প্রবলেম বা আমার এই ধরনের একটা প্রবলেম হচ্ছে, বুক জ্বালা করে। তো এই ধরনের সিচুয়েশনেও দেখা যায় যে অনেক সময় পেশেন্ট সতর্ক থাকেন না, খাওয়া দাওয়ার ব্যাপারেও হয়তোবা নিয়ম কানুন মেনটেন করেন না এবং আদার নিয়মগুলো মেনে চলেন না, এবং এই ধরনের সিচুয়েশনে এই ধরনের পেশেন্টরা খুব কমনলি কিন্তু বারবার বমি করেন। কিন্তু আমি দেখেছি যে এটি পেশেন্ট একটি রুটিন একটি লাইফস্টাইলে চলে যায় অনেক সময়, এবং সেখান থেকে হয়তোবা তার আরো শরীর হয়তোবা আরো ক্ষতি বা খারাপের দিকে চলে যায়। তো সেই ক্ষেত্রে আপনি যদি আপনার অ্যাডভাইস গুলো একটু শেয়ার করেন, এবং এই ধরনের যাদের বমি হচ্ছে, অনেক সময় পেশেন্ট প্রথম দিকে বুঝতেও পারেন না যে কেন হচ্ছে, তো সেই বিষয়ে যদি আপনি একটু ইনফরমেশন গুলো শেয়ার করেন এবং আপনার অ্যাডভাইস গুলো জানতে চাইবো। আমি পরিপাকতন্ত্রের বিশেষজ্ঞ হিসেবে সাধারণত 3টে কমন কন্ডিশনে দেখি যে পেশেন্ট বমি করে বা বমির সিমটম নিয়ে আসে। প্রথমে ধরেন অ্যাকিউট, মানে সিমটমটা খুব রিসেন্টলি জাস্ট কয়েক ঘন্টার মধ্যে শুরু হয়েছে এবং পেশেন্ট কন্টিনিউয়াসলি ভমিটিং করছে, এবং এই গ্রুপটাতে আমি যখন জিজ্ঞেস করি তখন আমরা মানে অ্যাকিউট ভমিটিং হচ্ছে, তখন আমরা তাদের ব্লাড প্রেশারটা দেখি, তাদের হিস্ট্রি নেই, এবং হিস্ট্রি নিয়ে জানতে পারি যে তারা কোনো খাবার খেয়েছেন যার মধ্যে কোনো ইনফেকশন হবার সম্ভাবনা ছিল, তাদের ইলেকট্রোলাইট চেক করি, তাদের ডিহাইড্রেশন আছে কিনা আমরা চেক করি। হিস্ট্রি নেওয়াটা খুব দরকার, এবং ফুড অ্যালার্জি কিংবা ফুডের ইনফেকশনটা একটা কমন কজ। আরেকটা ভমিটিং যারা আসেন তারা সুস্থ সবল মানুষ, কিন্তু ইন্টারমিডিয়েটলি বলছেন আমার খাবার মনে হচ্ছে যে উপর দিকে উঠে আসছে, রিফ্লাক্স হচ্ছে। রিফ্লাক্স মানে স্টোমাক থেকে খাদ্য নালীতে খাবার চলে আসছে, ইসোফেগাসে আসছে, এবং মনে হচ্ছে যে খাবারটা বমি করে দেবে। এটার একটা মোস্ট কমন কারণ হলো গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ বা গার্ড। কিন্তু আরো একটা ইম্পর্টেন্ট কারণ হলো যে তাদের খাদ্য নালী এবং পাকস্থলীর মাঝখানে যে জায়গাটা, সেখানে একটা হার্নিয়া হয়, যেটাকে আমরা বলি হাইড্রাল হার্নিয়া। মানে আপনাদের পাকস্থলীর একটা অংশ উপর দিকে চলে আসে, আমাদের বক্ষস্থলে চলে আসে, বা যেখানে ইসোফেগাস শুরু হয় সেদিকে চলে আসে, যে কারণে ওই নালীটা ওপেন হয়ে যায় এবং খুব ইজিলি খাবারটা উপর দিকে চলে আসে, যেটাকে আমরা বলি গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স। আর মেডিকেল টার্মে আমরা বলি রিগার্জিটেশন বা খাবার উপর দিকে উঠে আসা। এটা কিন্তু খুব কমন কন্ডিশন, এবং এই কন্ডিশনের জন্য কিন্তু সেই পেশেন্টটাকে একজন পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ বা গ্যাস্ট্রোএন্টারোলজিস্টকে দেখানো উচিত। তখন উনি যদি কিছু পরীক্ষা নিরীক্ষা করেন, বিশেষ করে এন্ডোস্কোপি করেন, তাহলে উনি দেখতে পারবেন যে আসলে আপনার প্রবলেমটা রিফ্লাক্স কিনা, যে খাবারটা কোনো কারণে উপর দিকে উঠে আসছে, কেন উঠে আসছে, আপনি কি খুব অ্যাসিড প্রোডাকশন করছেন, নাকি আপনার খাদ্য নালীতে কোনো জায়গায় খাদ্য নালীটা খুব শুরু হয়ে গেছে। যেমন অনেকের হেলিকোব্যাক্টার পাইলোরি বলে একটা ইনফেকশন হয়, অনেকে খুব ব্যথার ওষুধ খান, অ্যাসপ্রিন খান, তারপর আইবুপ্রোফেন খান, তাদের খাদ্যনালীর পাকস্থলীর শেষ অংশ, যেটাকে আমরা পাইলোরাস, সেই জায়গাটা শুরু হয়ে যায়। তখন খাবার আমাদের পাকস্থলী থেকে আমাদের অন্ত্রে যায় না, ক্ষুদ্রান্তে যায় না, তখন সেই খাবারটা উপর দিকে চলে আসে বমি হিসেবে। তো ওই জিনিসগুলো আমরা কিন্তু এন্ডোস্কোপি করে জানতে পারি। অনেকের আবার ক্যান্সার হয় পাকস্থলীতে, এবং এত বড় ক্যান্সার হয় যে পাকস্থলীর যে নালীটা পাইলোরাসটা বন্ধ হয়ে যায়, তো তাদেরও কিন্তু ভমিটিং হয়। আবার অনেকে যাদের দীর্ঘস্থায়ী ডায়াবেটিস আছে, আমি ক্রনিক ভমিটিং এর কথা বলছি, তাদেরও এরকম বারবার বমি হচ্ছে, ইলেকট্রোলাইটের প্রবলেম হচ্ছে, ওজন কমে যাচ্ছে। তো এন্ডোস্কোপি করার মাধ্যমে কিংবা গ্যাস্ট্রিক এমটিং টেস্ট করার মাধ্যমে আমরা তাদেরকে এগুলো ডিটারমাইন করতে পারি, এবং এই কন্ডিশন গুলোতে সাধারণত আমরা হেল্প করতে পারি। আরেকটা কন্ডিশনের কথা বলি, অনেকে বলছে যে আমার কিন্তু পেট ফুলে যাচ্ছে, ফেপে যাচ্ছে, খাবার থাকছে না এবং আমাকে বমি করতে হচ্ছে, কিন্তু তারা আমাকে আরেকটা কথা বলেন না, অনেক সময় তাদের খুব সিভিয়ার কনস্টিপেশন আছে, খুব কনস্টিপেশন আছে, এবং যখন সিভিয়ার কনস্টিপেশন হয় তারা অনেকে 3-4 দিন 5 দিন পর্যন্ত টয়লেটে যান। এতদিন টয়লেটে না গেলে কি হয়, আপনার কোলন, আপনার স্মল ইন্টেস্টাইন কি হচ্ছে, ইজ ফিল্ড উইথ ফুড। খাবার যদি নিচের দিকে না যায় তাহলে কি হবে, খাবার আস্তে আস্তে করে উপর দিকে উঠে আসবে, তখন সেটা স্টোমাকের যে খাবার সেটা কিন্তু নিচের দিকে যাবে না, তখন পেট ব্লোটেড হয়ে যাবে, ফুলে যাবে, এবং মনে হবে যে এখনই বমি করে দিই, যাই খেয়েছে বমি হিসেবে বের হয়ে যাবে। এবং এই পেশেন্টগুলো যদি আমরা ভালোভাবে হিস্ট্রি নেই, আপনার যদি এরকম সিভিয়ার কনস্টিপেশন হয় 3 দিন 4 দিন, যে ভমিটিংটা হচ্ছে সেটা কিন্তু ওই কারণে হচ্ছে, যেহেতু আপনার যে কন্টিনিউয়াস টিউবটা, যার শেষের অংশটা হলো কোলন, সেটা কাজ করছে না, সেখানে স্টুল
দিনের পর দিন পড়ে আছে, বাতাস পেটের মধ্যে জমে যাচ্ছে, তখন খাবার কিংবা বাতাস কোথাও যেতে না পেরে উপর দিক দিয়ে চলে আসছে। তো এটা একজন ভালো পরিপাকতন্ত্রের ডাক্তার কিন্তু হিস্ট্রি যদি নেন তাহলে কিন্তু বের করতে পারবেন। তো এগুলোই আমরা দেখি মোস্ট কমনলি, যেটা সাবঅ্যাকিউট বা ক্রনিক মানে ভমিটিং হচ্ছে, এটা একটা জিনিস। আরেকটা কথা আমরা বলেছি, নতুন কোনো ওষুধ যদি শুরু করে থাকেন বা তার সাথে যদি কেউ মারিওয়ানা বা এই ধরনের কিছু খেয়ে থাকেন, তো গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের কাছে আসলে এটা আমরা অ্যাকিউটলি বলতে পারি আর কি। অসংখ্য ধন্যবাদ। ডক্টর তামান, আমাদের সাথে একজন দর্শক আছে, চলে যাচ্ছি দর্শকের প্রশ্নে। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে কে আছেন? আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি মাহমুদ জি, বলছিলাম ওয়ালাইকুম আসসালাম। জামাইকা আপনি থেকে। আপনার টেলিভিশনের ভলিউমটি একদম কমিয়ে দিয়ে আমাদের সাথে ফোনে কথা বলুন। ওকে, থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি আমি আমি মাহমুদ বলছিলাম জামাইকা থেকে। জি। আমার একটা কোয়েশ্চেন ছিল যে আসলে আমরা মানে আমার প্রি ডায়াবেটিক্স আছে, তার জন্য আসলে আমাকে মেডিকেশন দেওয়া হয়েছে মেটফরমিন। যেটাই হোক, আমার মেইন কোয়েশ্চেন ছিল যে 3 মাস পর পর যে আমরা A1C করি, ওইটার রেজাল্ট আসে আমার 6.2, কিন্তু মাঝে মধ্যে ঘুম থেকে ওঠার পরে আমার 140 কিংবা 130 আসে। আসলে এটা কি ডায়াবেটিস কন্ট্রোলে থাকে না থাকে না, এবং আমার কি করতে হবে এটা যদি একটু বলতেন তাহলে আমার উপকৃত হতো। জি, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। আপনি ধন্যবাদ মোহাম্মদ স্যার। আমি অবশ্য ডায়াবেটোলজিস্ট না। আপনার প্রশ্নটা আসলে আজকের যে বিষয় সেটা হলো বমি, তার সাথে রিলেটেড না। আপনি জিজ্ঞেস করেছেন আপনি প্রি ডায়াবেটিক, আপনি মেটফরমিন খাচ্ছেন, আপনার ব্লাড সুগার হিমোগ্লোবিন A1C 6 একটু উপরে থাকছে, 6.1 6.2। তার সাথে একটা প্রশ্ন করেছেন, কথা বলেছেন যে সকালের দিকে আপনার ফাস্টিং ব্লাড সুগার 100 বেশি থাকে। তার মানে প্রবাবলি আপনি এই মুহূর্তে প্রি ডায়াবেটিক বলবো না, হয়তো আপনি ডায়াবেটিস, আর্লি ডায়াবেটিস আমি বলবো হয়ে গেছে আপনার। এবং ইউ নিড ডেফিনেটলি আপনার একজন ডাক্তারের কাছে আপনি যাচ্ছেন, যেহেতু আপনি মেটফরমিন খাচ্ছেন, আপনি তার সাথে আপনার এই জিনিসগুলো শেয়ার করবেন এবং স্ট্রিক্ট ডায়েটারি মেজার্স, এক্সারসাইজ এগুলো করবেন। যেহেতু আপনার মানে আজকের যে টপিকস আর কি, যেটা আপনার বমি করা বা ভমিটিং, তার সাথে রিলেট না, তারপর আমি জাস্ট বাই দ্য সাইড আপনাকে বলে দিলাম যে আই থিঙ্ক ইউ হ্যাভ আর্লি ডায়াবেটিস। এবং যেহেতু সবসময় মাঝে মধ্যেই আপনার সকালবেলায় ফাস্টিং সুগার 100-র উপরে আসছে, সো ইউ মাইট নিড টু টক টু ইয়োর ডক্টর। আপনার সাথে কথা বলতে হবে যে শুধু মেটফরমিন খেলে হবে নাকি মেটফরমিনের পরিমাণ একটু বাড়াতে হবে, কিংবা এর সাথে অন্য কোনো কিছু অ্যাড করতে হবে, কিংবা আপনার লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে, আপনার কি খাচ্ছেন সেটা স্ট্রিক্ট হতে হবে, তার সাথে কিছু এক্সারসাইজ করবেন, এই জিনিসগুলো করতে হবে। অসংখ্য ধন্যবাদ ডক্টর জামান। সুপ্রিয় দর্শক, আশা করি আপনি বুঝতে পেরেছেন অ্যাডভাইস গুলো। আমরা চলে যাচ্ছি এই মুহূর্তে একটি ছোট্ট বিরতিতে। বিরতির পরই ভমিটিং রিলেটেড আরো অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আপনাদের সাথে হাজির হচ্ছে। আমাদের সাথেই থাকুন। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও ফেরত আসছি আপনাদের সাথে টিভেন ওয়েলনেস এর আজকের আলোচনা বমি এবং এর রিলেটেড বিভিন্ন কারণ এবং কি আমাদের করণীয়, সে বিষয়ে আমাদের সাথে আলোচনা আছেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর বাশা আতিকুজ্জামান। আমাদেরকে এই বিষয়ে যে কোনো প্রশ্নের জন্য সরাসরি ডায়াল করুন 646-307-9828 এই নাম্বারটিতে। ডক্টর জামান, আমরা আলোচনায় ছিলাম বিভিন্ন কারণ এবং একজন পেশেন্টের আসলে কি করণীয়। আপনি বলছিলেন যে অনেক সময় টিউমার বা ক্যান্সার রিলেটেড সিচুয়েশন থেকেও হয়তোবা হঠাৎ করে একজন মানুষ ভমিটিং এক্সপেরিয়েন্স করতে পারেন। আমরা জানি যে বমির কিন্তু আবার বিভিন্ন ধরনের ধরন বা উপসর্গ বা প্যাটার্নও থাকতে পারে। সেগুলো আমি আপনাকে রিকোয়েস্ট করব, যদি যে ইনফরমেশন গুলো খুব গুরুত্বপূর্ণ আমাদের দর্শকদের আসলে বেসিক লেভেলে জানা উচিত, সেটাও একটু আপনি যদি শেয়ার করেন। তার আগে জানতে চাইবো যে টিউমার বা ক্যান্সার রিলেটেড সিচুয়েশন থেকে যখন একজন পেশেন্ট হঠাৎ করে বমি করবার মতো একটি সিচুয়েশন এক্সপেরিয়েন্স করেন, কমনলি তার সিমটম রিলেটেড আদার সিমটম গুলো কি হয় এবং সেই পেশেন্টের বমির কি কোনো স্পেসিফিক প্যাটার্ন বা ধরন থাকে কিনা? এটা অবশ্য
একটা জটিল ব্যাপার। কোনো কোনো ক্যান্সার যখন মেটাস্টাসিস হয়ে যায় বা ক্যান্সার যখন সংক্রামিত হয়ে যায় এবং সেই ক্যান্সারটা যখন আমাদের পাকস্থলী বা আমাদের স্টোমাক বা আমাদের স্মল ইন্টেস্টাইন বা লার্জ ইন্টেস্টাইনকে অবস্ট্রাক্ট করে দেয়, তখন কিন্তু ভমিটিং হতে পারে। এট দ্য সেম টাইম আমাদের ক্যান্সার কিছু কেমিক্যাল সাবস্টেন্স সিক্রিট করে যেটা আমাদের ভমিটিং সেন্টারকে স্টিমুলেট করে এবং সেখান থেকেও ভমিটিং হয়। সো ক্যান্সার নিজের থেকেই কিন্তু ভমিটিং করতে পারে দুটো প্রক্রিয়ায়। একটা হলো যদি আমাদের ডাইজেস্টিভ ট্র্যাকে কোনো কারণে অবস্ট্রাকশন করে। আরেকটা কারণে যেটা হয় সেটা হলো যে যারা ক্যান্সার ট্রিটমেন্ট নিচ্ছে এবং ক্যান্সার ট্রিটমেন্ট জন্য যে সমস্ত কেমোথেরাপি নিচ্ছেন বা রেডিয়েশন থেরাপি নিচ্ছেন, এগুলো কিন্তু ইনহেরেন্টলি আমাদের ভমিটিং করতে পারে বা বমি করতে পারে এবং অধিকাংশ ক্ষেত্রে করে। সো এই দুটো জিনিসকে ডিফারেন্সিয়েট করতে হবে যে এটা কি আপনার ক্যান্সার থেকে হচ্ছে নাকি ক্যান্সার রিলেটেড যে সমস্ত ট্রিটমেন্ট আপনি নিচ্ছেন সেটার জন্য হচ্ছে। এবং অধিকাংশ ক্ষেত্রে কিন্তু আপনার ক্যান্সার ডাক্তার আপনাকে বলে যে দেখেন আপনি এই ওষুধটা খাচ্ছেন, এই ওষুধের একটা সাইড ইফেক্ট হলো এটা। এবং তখন আমরা কিন্তু আগে থেকেই কিছু কিছু ওষুধ দিয়ে দিই। জোফ্রান বলে একটা ওষুধ দিই যেটা আমাদের ক্যান্সার রিলেটেড যে সমস্ত নরসিয়া বা ভমিটিং আছে সেটাকে প্রিভেন্ট করে। সো যাদের আমরা জানি যে তাদের স্পেসিফিক একটা কারণ আছে এবং সে কারণ প্রিভেন্ট করার জন্য আমরা আগে থেকে ট্রিটমেন্ট দিতে পারি, কিংবা যখন ভমিটিং হয় তখনও ট্রিটমেন্ট দিতে পারি। তবে কিছু কিছু জিনিস আপনাদের মনে রাখতে হবে যে যাদের ক্যান্সার রয়েছে যদি সাডেনলি ভমিটিং ডেভেলপ করে, অবশ্যই আপনার ডাক্তারের সাথে আলাপ করতে হবে যে আপনার ক্যান্সার হয়তো কন্ট্রোলে ছিল, ক্যান্সারের ব্যাপ্তি হয়েছে বা ক্যান্সার স্প্রেড করেছে। আরেকটা হলো যে আপনি যে কেমোথেরাপি নিচ্ছেন সেটা কোনো সিগনিফিকেন্ট প্রবলেম করছে এবং ওষুধের যে মাত্রা আছে সেটা কমাতে হতে পারে, বাড়াতে হতে পারে বা চেঞ্জ করতে হতে পারে, সেটার জন্য একটা জিনিস আপনাকে করতে হতে পারে। দিস ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস আমি বলবো যে যারা কোনো ক্যান্সার ট্রিটমেন্টে আছেন তাদের কিছু সিগনিফিকেন্ট সিচুয়েশন আছে যেটা জানা দরকার, যেটা হলে আপনি ইমিডিয়েটলি আপনি ডাক্তারের শরণাপন্ন হবেন। সেটা একটা হলো যদি আপনার টানা 24 ঘন্টার মতন বমি হচ্ছে হঠাৎ করে, এটা শুধু তাদের না, অন্য যে কারোর জন্য। এবং অনেকে আছে যে কোনো কিছুই খেয়ে রাখতে পারছেন না, খেলেই বমি হয়ে যাচ্ছে, নিউট্রিশন নিতে পারছেন না, খাবার পানি ঢুকাতে পারছেন না। এবং এই প্রক্রিয়াটা যদি 12 ঘন্টার বেশি হয় তখন সাবধান হতে হবে। এবং একই সাথে যদি আপনার হঠাৎ করে খুব মাথা ব্যথা শুরু হলো বমির সাথে এবং হঠাৎ করে আপনার ঘাড় শক্ত হয়ে যাচ্ছে, ঘাড় নাড়াতে পারছেন না, স্টিফ নেক হয়ে যাচ্ছে, তখন বুঝতে হবে যে দেয়ার সামথিং এলস গোয়িং। অনেকে বমি এত হচ্ছে যে আপনি শরীরের ভিতরে পানি শূন্যতা, জলশূন্যতা হয়ে গেছে, ওনাদের ডিহাইড্রেশন ডেভেলপ করেছে এবং তাদের পেশাব হচ্ছে না। এবং যদি কোনো কারণে এই বমির সাথে সাথে যদি 8 ঘন্টার মতন পেশাব না হয়, সাথে সাথে ডাক্তারের কাছে যেতে হবে, আপনি হসপিটালে যাবেন। এবং হঠাৎ করে আপনার পেট ফুলে গেল, ফেপে গেল, প্রচন্ড ব্যথা হলো, তার সাথে বমি শুরু হলো, সেটাও কিন্তু ইমিডিয়েটলি আপনাকে ডাক্তারের কাছে যেতে হতে পারে। যারা ক্যান্সার রোগী তাদের জন্য তো এগুলো ভেরি ইম্পর্টেন্ট, আসলে অন্য যে কারোর জন্য খুব ইম্পর্টেন্ট। আর কারো যদি হঠাৎ করে একদিনে কথা নেই বার্তা নেই আপনার 3 বারের বেশি বমি হয়ে গেল 24 আওয়ার টাইমস এর মধ্যে এবং আপনি ভালো ফিল করছেন না, তখনও কিন্তু ইউ শুড টেক দ্য অ্যাটেনশন টু দ্য ডাক্তার। এটা একটা ইম্পর্টেন্ট। অসংখ্য ধন্যবাদ। এর আগে আপনার সাথে আমরা বেশ কয়েকটি পর্বে বিস্তারিত আলোচনা করেছিলাম কোলোনোস্কোপি নিয়ে। আজকে আপনি মেনশন করলেন আলোচনায় এন্ডোস্কোপির কথা, যে অনেক সময় দেখা যায় যে পেশেন্ট যখন ভমিটিং করেন আমরা সেই পেশেন্টের জন্য এন্ডোস্কোপি সাজেস্ট করে থাকি। তো সেই প্রসঙ্গে একটু জানতে চাইবো যে আসলে কোন কোন কমন সিচুয়েশনে আমরা পেশেন্টকে এন্ডোস্কোপি সাজেস্ট করে থাকি এবং আসলে এন্ডোস্কোপি রিলেটেড যে ইনফরমেশন গুলো হয়তোবা অনেক পেশেন্ট আরো জানতে চাইবেন, যে সবার হয়তোবা খুব অ্যাপ্রোপ্রিয়েট ইন্স্যুরেন্স কভারেজ নাও থাকতে পারে, তো কি কি ধরনের পদক্ষেপ তারা নিতে পারেন সে ব্যাপারে। এটা কি বমির সাথে রিলেটেড নাকি ওভারঅল আপনি জানতে চাচ্ছেন মানে এন্ডোস্কোপি কাদের করতে হবে? না, প্রথমত বমির সাথে রিলেটেড যেটা সেটাই জানতে চাচ্ছি এবং ওভারঅলও আপনি তারপরে শেয়ার করতে পারেন। যাদের বমি হচ্ছে ইন্টারমিডিয়েটলি, মানে মাঝে মধ্যে হচ্ছে, হয়তো আজকে হচ্ছে কালকে হচ্ছে না, তারপরের দিন আবার হচ্ছে, কারো দিনে 2 বার হচ্ছে, কিন্তু সামহাও ওনাদের ওজন কমে যাচ্ছে এট দ্য সেম টাইম,
কিন্তু খেতে পারছেন। এবং দেখা গেল যে 1 মাসের মধ্যে 5 পাউন্ড ওজন কমে গেল, ওজন কমানোর চেষ্টা করছেন এবং ইন্টারমিটেন্টলি ভমিটিং হচ্ছে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট রোগের সাইন। আমরা ভমিটিং যাদের হয়, ভমিটিং এর সাথে যদি ওজন কমে যায়, ভমিটিং এর সাথে যদি রক্ত বমি হয়, ভমিটিং এর সাথে মানে বমি করছেন তার সাথে রক্ত চলে আসে, কিংবা ভমিটিংটা খুব ডার্ক কালারের, একদম আলকাতরার মতন কালো, ওটাকে আমরা খুব সিরিয়াসলি নেই। ভমিটিং হচ্ছে তার সাথে দেখা যাচ্ছে খুব পেটের ব্যথাও হচ্ছে, ভমিটিং হচ্ছে তার সাথে খুব দুর্বল ফিল করছেন, অবসন্ন হয়ে যাচ্ছেন। তো এই ভমিটিং গুলো যাদের হয় বা এরকম বমি যাদের হচ্ছে, তাদেরকে তো ইমিডিয়েটলি আমরা অবশ্যই পরীক্ষা করতে চাই। অনেককে আমরা ক্যাট স্ক্যান করাই, কিংবা অনেককে আমরা তারপরে একটা এন্ডোস্কোপি করার সিদ্ধান্ত নিই যে আমরা খাদ্যনালী এবং পরিপাকতন্ত্রের প্রথম দ্বিতীয় অংশ পাকস্থলী এবং স্মল ইন্টেস্টাইনের শুরুটা আমরা একটু দেখতে চাই, এবং তারপরে অন্যান্য যে সমস্ত অর্গান আছে সেখানেও কোনো অবস্ট্রাকশন আছে কিনা আমরা জানতে চাই। তো ওটা হলো এন্ডোস্কোপির একটা ইম্পর্টেন্ট। আরো কয়েকটা জিনিস আমরা জানতে চাই, যেমন অনেকের পেটে ব্যথা হচ্ছে এবং বমি ভাব হচ্ছে, তাদের এইচ পাইলোরি ইনফেকশন হলো কিনা, তাদের পেটে আলসার হলো কিনা, তাদের আলসারের মাধ্যমে কোন রকম পাইলোরিক অবস্ট্রাকশন বা পাকস্থলীর যে নালী সেটা বন্ধ হয়ে গেল কিনা, এই জিনিসগুলো আমরা জানতে চাই। অনেকে খুব সিভিয়ার রিফ্লাক্স হয় এবং যে খাদ্যনালী যেটা ইসোফেগাসের নিচের দিকে খুব ঘায়ের মতন হয়ে যায়, যেটাকে আমরা বলি ইসোফেজাইটিস, সেটা আছে কিনা আমরা জানতে চাই। আপনাদের একটু আগে বলেছিলাম যে হাইড্রাল হার্নিয়া আছে কিনা সেটা জানতে চাই। তো এগুলো হলো আমাদের বমির সাথে রিলেটেড যে কন্ডিশন গুলো, সেগুলোতে আমরা এন্ডোস্কোপি অবশ্যই সিরিয়াসলি চিন্তা করি। এবং গ্যাস্ট্রেন্টোলজি অনেক জায়গায় তারা আউটপেশেন্ট তাদের নিজেদের ক্লিনিকে করেন, অনেক জায়গায় হাসপাতালে করেন, এবং এন্ডোস্কোপি ইজ নট এ ভেরি কস্টলি টেস্ট আসলে। এবং আমাদের সব জায়গাতে গ্যাস্ট্রেন্টোলজিস্টরা তাদের নিজস্ব সেন্টারে অনেকে পয়সার বিনিময়ে এন্ডোস্কোপি করে থাকেন, এবং এই জিনিসটা খুব সিরিয়াসলি নেওয়া উচিত। যে আপনাদেরকে রেড ফ্ল্যাগ গুলোর কথা বললাম আর কি, সেটা মনে রাখতে হবে। আর সেগুলো ছাড়াও ওভারঅল এন্ডোস্কোপির কথা যদি বলেন, সে তো অনেক কারণ হতে পারে। কারো যদি হঠাৎ করে রক্ত শূন্যতা দেখা দিল, সেটা স্টোমাকের কারণ হতে পারে। অনেকের স্টুল খুব কালো হচ্ছে, পায়খানা খুব কালো হচ্ছে, হঠাৎ করে কালকাতরার মতো হচ্ছে, এবং দেখা যাচ্ছে সে অ্যাসপ্রিন বা মর্টিনি জাতীয় ওষুধ খাচ্ছে, পেটে ব্যথা হচ্ছে, চিনচিনে ব্যথা, তাদের এন্ডোস্কোপি করা দরকার আছে। অনেকের ওজন কমে যাচ্ছে ফর উইদাউট এনি রিজন, অনেকের পেটে ঠিক মাঝখানে ব্যথা হচ্ছে, হার্টবার্ন হচ্ছে, কিন্তু হার্টের কোনো অসুবিধা নেই, তাদের কিন্তু এন্ডোস্কোপি করা দরকার হতে পারে। এগুলো হলো মোস্ট কমন কন্ডিশন। আপনার ফ্যামিলি হিস্ট্রি আছে স্টোমাক ক্যান্সারের, হঠাৎ করে দেখা গেল যে আপনার পেট ফুলে যাচ্ছে, ফেপে যাচ্ছে, ব্যথা হচ্ছে, খাবার হজম করতে পারছে না, এটা একটা সাইন হতে পারে আর্লি ক্যান্সারের, সেই জন্য দেখা করতে হবে। আর আমরা যারা বাংলাদেশি আছি, আমাদের মধ্যে এইচ পাইলোরি বলে একটা ব্যাকটেরিয়াল ইনফেকশনের খুব সম্ভাবনা থাকে, এবং কারো যদি পেটে ব্যথা হয়, ফুলে যায়, ফেপে যায়, খাবার হজম যদি না হয়, রাতের বেলায় ব্যথা হয় পেটে, তারা কিন্তু অবশ্যই এন্ডোস্কোপি করে এইচ পাইলোরি টেস্ট করতে পারেন। এবং এন্ডোস্কোপি ছাড়াও কিন্তু করা যায়। এইচ পাইলোরি থেকে অনেক সময় দেখা যায় যে পেটে এক রকমের টিউমার হয়, যেটাকে আমরা বলি মাল্ট লিম্ফোমা। এটা খুব কমন টিউমার আমাদের এশিয়ান সাবকন্টিনেন্টে। আরেকটা জিনিস প্রবলেম হয় যে স্টোমাকের যে লাইনিং সেটা অনেক সময় চেঞ্জ হয়ে যায়, যেটাকে আমরা বলি ইন্টেস্টাইনাল মেটাপ্লেসিয়া। এটা সাইন্টিফিক টার্ম। তো ওই সমস্ত জিনিস নিরূপণের জন্য কিন্তু আমাদের এন্ডোস্কোপি করা খুব দরকার। সো এই কন্ডিশন গুলো যেটা বললাম, উপসর্গ বললাম, সেগুলো বমি হোক আর না হোক আপনাদের একজন গ্যাস্ট্রেন্টোলজিস্টের কাছে জানা উচিত। অসংখ্য ধন্যবাদ। আরো একটি খুব কমন সিচুয়েশন, যেটি বিশেষভাবে যুক্তরাষ্ট্রে আমরা দেখি যে এই বিষয়ে কিন্তু সবসময় যথেষ্ট পরিমাণ সতর্কতা অবলম্বন করা হয় বিভিন্ন ফুড রেস্টুরেন্ট গুলোতে, এবং ফুড যেসব জায়গায় স্টোর গুলোতে আমরা কিনি, প্রত্যেকটা কন্টেনারের গায়ে লেখা থাকে যে ফুড অ্যালার্জির ব্যাপারে। তো আসলে বিভিন্ন ধরনের ফুড অ্যালার্জি এটি কিন্তু বিশ্বব্যাপী অনেক বেশি কমন। তো আমি যুক্তরাষ্ট্রে আসবার পরে এটি সম্পর্কে আরো অনেক বেশি জানতে পেরেছি, এবং এখানে দেখেছি যে অনেক বেশি সেন্সিটিভ ভাবে এটিকে টেক কেয়ার করা হয়, কারণ এটি কখনো কখনো কোনো কোনো মানুষের এমনকি জীবন নাশের কারণ পর্যন্ত হতে পারে। তো আসলে একজন মানুষ হঠাৎ করেই এবং একই সাথে ল্যাকটোজ ইনটলারেন্স, যদিও এটি সাধারণত অল্প বয়সেই বেশিরভাগ সময় ডায়াগনোসিস হয়, কিন্তু কখনো কখনো কিন্তু লেট এজে যেও মানুষের এই সিচুয়েশনটি ডেভেলপ করতে পারে। তো এই দুটি সম্পর্কে একটু জানতে চাইবো যে বিভিন্ন ধরনের যে ফুড অ্যালার্জি, এই ধরনের সিচুয়েশন একটা মানুষ যখন হঠাৎ করে হয়তোবা সে ডেভেলপ করলেন,
আসলে পেশেন্ট কি করে বুঝতে পারবেন যে কোন স্পেসিফিক ফুডেই তার এই সমস্যাটি হচ্ছে, এবং সেই ক্ষেত্রে আপনারা একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট হিসেবে কি করে পেশেন্টকে এ ব্যাপারে লাইফস্টাইল সাজেস্ট করেন বা কি কি অ্যাডভাইস প্রোভাইড করে থাকেন? ফুড অ্যালার্জি তো একটা বিশাল মানে ব্যাপার, এবং ফুড অ্যালার্জি ভেরি মানে আনকমন যে ফুড অ্যালার্জির সাথে ইমিডিয়েটলি ভমিটিং হয়ে যায়। ফুড অ্যালার্জির সাথে মোস্ট কমন যে প্রবলেম গুলো হয় সেটা হলো অ্যাটোপিয়া আর কি, মানে অ্যালার্জিক যে রিয়াকশন যেটা হয়, এবং ফুড অ্যালার্জি উই টেক ইট ভেরি সিরিয়াসলি। ফুড অ্যালার্জি কারণে যেটা প্রথম যেটা প্রবলেমটা হয় সেটা হলো যে পেটে ব্যথা হয়, স্প্যাজম হয়, এবং যখন খাবারটা পেটে থাকে পেটে যে লাইনিং গুলো আছে সেগুলো ইনফ্লেমড হয়ে যায়, ইডিমেটাস হয়ে যায়, তখন বমি বমি ভাব হয়, বমি হয়ে যায়। এটা একটা পার্ট। কিন্তু আরেকটা পার্ট হলো যে যখন খাবারটা পাকস্থলী থেকে নিচের দিকে নেমে আসে তখন ওই ক্ষুদ্রান্তের লাইনিং গুলো ইনফ্লেমড হয়ে যায় এবং খাবার হজম হয় না। সো পেশেন্টের পেট ফেলে যায়, ফেপে যায়, এবং এই প্রক্রিয়াটা যদি চলতে থাকে তখন তাদের ম্যাল নিউট্রিশন ডেভেলপ হয়। এটা একটা ধরেন পাকস্থলীর ব্যাপার। কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে যে যাদের অলরেডি একটা ফুড অ্যালার্জি আছে, যেমন ধরেন নাট মানে আমাদের চীনাবাদাম যেটা খুব কমন অ্যালার্জি, এটা কিন্তু খুব সিভিয়ার। এদের মানে ডাইজেস্টিভ সিস্টেমে অতটা প্রবলেম হয় না, কিন্তু অ্যালার্জিটা সারা শরীরে একটা অ্যানাফাইলেকটিক রিয়াকশন করে দেয়, যেটা খুব মারাত্মক। তাদের সারা শরীরে একটা অ্যালার্জিক রিয়াকশন হয় এবং তাদের পেটের ব্যাপার না, তাদের শ্বাসনালী, তাদের মুখ ফুলে যাচ্ছে, শ্বাসনালী বন্ধ হয়ে যাচ্ছে এবং দে ক্যান ডাই। আসলে এমন হয়েছে, আমাদের বাংলাদেশি কমিউনিটি তো হয়েছে। সো নাট অ্যালার্জি, চীনাবাদাম বা অন্যান্য বাদামে অ্যালার্জিতে হয়, অনেকের বিফে হয়, অনেকের যে কোনো খাবারে, আসলে অ্যাভোকাডোতে হয়, অনেকের অনিয়নে হয়। সো সবচেয়ে কমন অ্যালার্জি যেটা আমরা আমেরিকাতে দেখি, যেটা আমাদের বাঙালিদের মধ্যে একটু কম হয়, সেটাকে আমরা বলি সিলিয়াক ডিজিজ, বা যে যারা আমাদের গম জাতীয় গমের খাবার যারা খান, ফ্লাওয়ার, ওখানে গ্লুটেন বললে একটা প্রোটিন থাকে, সেটা আমাদের ইন্টেস্টাইনে ইনফ্লেম করে দেয়, তাদের অ্যালার্জি হয়, স্কিন কন্ডিশন হয়, চুল পড়ে যায়, লিভারে অ্যাবনর্মালিটি দেখা দেয়। সো এটা একটা কন্ডিশন। তো ফুড অ্যালার্জির কারণে মোস্ট কমন কন্ডিশন হয় যেটা, সেটা হলো যে পেট ফুলে যাওয়া, ফেপে যাওয়া, ডায়রিয়া হওয়া। ছোট বাচ্চাদের অবশ্য অনেকেরই ভমিটিং হয়ে যায়, যেমন জন্মের পরেই দেখা যায় যে কেউ ব্রেস্ট মিল্কের বদলে কাউ মিল্ক দিচ্ছেন, একটা নতুন ফর্মুলা দিচ্ছেন, সে সমস্ত বাচ্চাদের দেখা যায় যে তারা বমি করে দিচ্ছে স্পন্টেনিয়াসলি, তাদের কাউ মিল্ক অ্যালার্জি হচ্ছে। সো আমি পিডিয়াট্রিশিয়ান না কিংবা পিডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট না, এই ব্যাপারে খুব একটা কিছু বলবো না, তবে ইট ইজ এ কমন কন্ডিশন, এবং কোনো বাচ্চার যদি এটা ডেভেলপ করে সেক্ষেত্রে অবশ্যই পিডিয়াট্রিশিয়ানের সাথে কথা বলা দরকার, কারণ ফুড অ্যালার্জি ইজ ভেরি কমন। জীবনের শুরুতে শুরু হয়, পরবর্তীতে ওটা কন্টিনিউ করে, এবং সেক্ষেত্রে একটা অ্যালার্জি ইমিউনোলজি ডাক্তারের সাথে কথা বলা দরকার যে কিভাবে আপনি ওই অ্যালার্জিকে ডিল করবেন। এটা হলো আসল কথা। অসংখ্য ধন্যবাদ। আমরা চলে এসেছি আলোচনা শেষ প্রান্তে। বিদায়ের পূর্বে আপনার কাছে জানতে চাইবো যে দর্শকদের উদ্দেশ্যে আপনি যদি কোনো অ্যাডভাইস প্রোভাইড করতে চান। আমার কথা একটাই, যে বমি করা একটা খুব সাধারণ উপসর্গ, কিন্তু এই সাধারণ উপসর্গটা অনেক সময় অনেক বড় রোগের একটা সাইন হতে পারে। এবং যদি আপনার ক্রমাগত বমি হয়, আপনি যদি ওয়েট লস করেন, আপনার যদি কোনো মেডিকেল কন্ডিশন থাকে যেটার জন্য আপনি বমি করছেন এবং ওয়েট লস করছেন, আপনি একটা হ্যাবিট আছে যেটার কারণে আপনার বমি হচ্ছে, এটাকে সিরিয়াসলি নিতে হবে। আর একটা ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে বলেছি যে আপনাদের যদি ক্রমাগত একদিনের মধ্যে 3 বারের বেশি বমি হয়, আপনি যদি বমির কারণে জলশূন্যতা বা পানির শূন্যতা ডেভেলপ করছেন, টয়লেটে 8 ঘন্টার মধ্যে আপনি দেখছেন যে টয়লেট হচ্ছে না, পেশাব করতে পারছেন না, দিস আর ভেরি ইম্পর্টেন্ট সাইন, এবং তখন ডাক্তারের কাছে আপনাদের যোগাযোগ করা উচিত। অসংখ্য ধন্যবাদ ডক্টর জামান। সুপ্রিয় দর্শক, আমরা স্বল্প সময়ে চেষ্টা করেছি একটি অনেক কমন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবং অনেক বড় আলোচনার একটি টপিক, বমি এবং এর রিলেটেড কারণগুলো এবং কি করণীয়, এই বিষয়ে খুব গুরুত্বপূর্ণ যে ইনফরমেশন গুলো সেগুলো শেয়ার করে নেওয়া। আশা করি এগুলো ফলো করলে কিছুটা হলেও আপনারা উপকৃত হবেন এবং হয়তোবা অনেক
গুরুত্বপূর্ণ জীবন নাশক সিচুয়েশন থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে এতক্ষণ সরাসরি আলোচনায় ছিলেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর বাশার আতিকুজ্জামান। ডক্টর জামান, টিভিএন 24 এর পক্ষ থেকে আপনার প্রতি বিশেষ কৃতজ্ঞতা। অনেক ধন্যবাদ। ওয়েলকাম। আপনি বাংলাদেশে ভালো সফর শেষে সুস্থভাবে ফিরে এসেছেন। ভালো থাকবেন, দর্শকরা ভালো থাকবেন, আবার দেখা হবে। অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, সকলে নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।